তো আজকে আমরা 2027 মাধ্যমিক রায় অ্যান্ড মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের ভলিউম 2 থেকে মডেল কোয়েশ্চেন পেপার 7 ম্যাথমেটিক্স এর এটা সলভ করব। তো আমরা বেশিরভাগ কোয়েশ্চেন এখানে সলভ করব, কিন্তু যেহেতু তোমাদের এখনো পর্যন্ত সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন হয়েছে, তো ততখানি যতটা সিলেবাস শেষ হয়েছে সেই সিলেবাসের অন্তর্ভুক্ত যা যা কোয়েশ্চেন এই মডেল থেকে আসবে সেই অঙ্কগুলোই করব, আর কিছু কিছু অঙ্ক আমরা বাদ দেবো। বেশিরভাগ আমরা মোটামুটি 80 থেকে 85% অঙ্ক কিন্তু এই মডেল কোয়েশ্চেন নাম্বার 7 এর করবো, ঠিক আছে? এটা টাইম 3 hours and 15 minutes এর কোয়েশ্চেন, 90 মার্কস এর কোয়েশ্চেন। তো এখান থেকে আমরা যতখানি আমাদের সিলেবাস এখনো পর্যন্ত শেষ হয়েছে, কয়েকটা যেমন ত্রিকোণমিতি বাদে বা আমাদের স্ট্যাটিস্টিক্স বাদে যে চ্যাপ্টার গুলো, তো সেগুলো বাদে বাকি অঙ্কগুলো আমরা সলভ করব। ঠিক আছে, তো শুরু করা যাক। তো প্রথম যে অঙ্কটা বলছে, একের দাগের এক এমসিকিউ, একটি মেশিনের মূল্য 10% হারে কমতে থাকে। যদি বর্তমান মূল্য 3,000 টাকা হয় তবে 2 বছর পর মূল্য কি হবে? একদম সোজা ফর্মুলায় বসাবো। যদি কিছুর মূল্য হচ্ছে ধরো পি, তাহলে এন বছর পর তার যদি 10% হারে দাম কমতে থাকে, তাহলে তার দাম কত হবে না পি ইন্টু 1 - r/100 টু দি পাওয়ার এন, যেখানে পি হচ্ছে বর্তমানে মূল্য, আর হচ্ছে কত হারে হ্রাস পাচ্ছে সেটা, আর এন হচ্ছে কত বছর। তো দেখো, এখন বর্তমানে মূল্য হচ্ছে 3,000 টাকা, পি এর জায়গায় 3,000 বসালাম। আর কত পার্সেন্ট হারে কমছে না 10% হারে কমছে, তাহলে আর এর জায়গায় 10 বসালাম। আর কত বছর পর আমাদের দাম বের করতে হবে? 2 বছর পর, তাহলে এন এর জায়গায় আমরা 2 বসাচ্ছি। তাহলে আমার এখানে ক্যালকুলেট করলে আমাদের হয়ে যাচ্ছে কি 1 - 10/100, এটা করলে হচ্ছে 9/10 তার হোল স্কোয়ার। 9/10 এর হোল স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 81/100। তো এখানে দুটো শূন্য কাটলো, তাহলে 30 × 81 সমান হচ্ছে 2,430 টাকা। মানে 2 বছর পর জিনিসটার দাম হবে 2,430 টাকা। এটা হয়ে যাচ্ছে তোমার আনসার। নেক্সট কোয়েশ্চেন বলছে 2 নম্বরেরটা, যদি 1 + m² x² + 2mc(x) +c² - a² সমান 0 এই সমীকরণটি বীজ দুটি সমান হয়, তাহলে এর মধ্যে কোনটি ঠিক? এবার যদি বীজ দুটি সমান হয় তাহলে আমরা কি সূত্র পেয়েছি? যে বীজ দুটি সমান হলে b² - 4ac সমান 0 হয়, যেখানে বি হচ্ছে কি না এক্স এর সহগটা, আর এ হচ্ছে কি এক্স স্কোয়ারের যে সহগটা, আর সি হচ্ছে শেষে x⁻0 এর সহগ। তো আমাদের সমীকরণটা দিয়ে দিয়েছে, এটা = 0 দিয়েছে। তো এখানে এক্স এর সহগ দেখতে পাচ্ছ এই পুরোটা, তাহলে a = 1 + m²। এক্স এর সাথে সহগ কত আছে 2mc, তাহলে b = 2mc। আর লাস্টে কি পড়ে আছে এই যে c² - a², তাহলে ক্যাপিটাল সি সমান এটা, মানে x⁻0 সহগ। এবারে আমাদের যেহেতু বলেছে বীজ দুটি সমান, তাহলে আমরা বলতে পারি b² - 4ac, b² - 4ac সমান 0। তাহলে বি মানে কি 2mc, তাহলে b² - 2mc এর হোল স্কোয়ার মাইনাস 4 × a × c, a মানে হচ্ছে 1 + m², c মানে হচ্ছে c² - a², এটা সমান 0। এবার দেখো 2mc এর হোল স্কোয়ার মানে 4m²c², তারপরে এটা গুণ করে দাও, এই যে 1 + m² × c² - a² গুণ করলে এরকম একটা আসবে। 1 কে c² দিয়ে গুণ করছো c², 1 কে a - a² দিয়ে গুণ করছো -a², m² কে c² দিয়ে গুণ করছো m²c², m² কে a² দিয়ে গুণ করছো -a²m²। তাহলে এখান থেকে এবারে কি আছে, -4 দিয়ে পুরোটাকে গুণ করলে এরকম আসছে, সেখান থেকে 4m² আর -4m²c², 4m²c² -4m²c² বাদ পড়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত এইটা। এবার দেখো -4c²টা যদি এদিকে যায় তাহলে +4c² হয়ে যাবে, তাহলে এদিকে কি পড়ে থাকবে +4a² +4a²m²। ঠিক আছে, এটা এখানে এটা থাকবে না। আচ্ছা, এরপরে কি হচ্ছে দেখো, এখান থেকে 4 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 4a² কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কত পড়ে থাকবে 1, এখানে কত পড়ে থাকবে m², তাহলে 4 কেটে গেল, তাহলে c² সমান a² × m 1 + m² হয়ে যাচ্ছে আনসার। এটা কত নম্বর আনসারে আছে c² সমান এটা? এটা হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। নেক্সট আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো আমরা এখান থেকে 3-এর অঙ্কটা করব, বৃত্তের যে অঙ্ক সেটা। বলছে PQRS একটি বৃত্তস্ত ট্রাপিজিয়াম, PQ বৃত্তের ব্যাস।
পি কিউ সমান্তরাল আর এস। তাহলে কি বলেছে একটু ছোট করে নি। তাহলে দেখো একটা বৃত্ত এঁকেছি, সেই বৃত্তে একটা ট্রাপিজিয়াম এঁকেছি, পি কিউ আর আর এস, যেখানে পি কিউ হয়ে যাচ্ছে কি ব্যাস, এই দেখো কেন্দ্র। আচ্ছা, যেখানে পি কিউ আর এস আর হচ্ছে সমান্তর, তারপরে বলেছে কিউ আর এস সমান 110। তাহলে কিউ আর এস এটা সমান হয়ে যাচ্ছে 110। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করেছে কিউ এস আর সমান কত। কিউ এস আর এটা সমান কত, মানে এই অ্যাঙ্গেলটা যেটা এক্স লিখেছে এটা ইকুয়ালস টু কত বার করতে দিয়েছে। তাহলে এটা আমরা কি করে করবো? আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। তাহলে এই দেখো এই যে এটা ব্যাস, তাহলে এই যে কোণটা পি এস আর কিউ, এই কোণটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তারপর আমরা চলে যাচ্ছি যে এই যে এইটা যদি 110 হয় তাহলে এটা কত হবে? এটা হবে 180 মাইনাস 110, মানে হয়ে যাচ্ছে 180 - 110 মানে 70 ডিগ্রি। কেন? কারণ আমরা জানি যে বৃত্তস্থ যে চতুর্ভুজ হয়, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, মানে এই কোণটা আর এই যেহেতু পি কিউ আর এস একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার এই কোণটা আর এই কোণটা দুটো বিপরীত কোণ, তাহলে দুটোর যোগফল 180 হবে। তাহলে এটা 110 হলে এটা কত হবে? 170 হবে। তাহলে দেখো পি এস আর কিউ এই ত্রিভুজটায় এই কোণটা 90 হয়ে গেল, এই কোণটা 70 হয়ে গেল। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা 180 থেকে বাদ দিয়ে দেবো, তাহলে 180 থেকে কত বাদ দিচ্ছি? 90 বাদ দিচ্ছি, প্লাস 70ও বাদ দিচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে? 180 মাইনাস 90 আর 70 কত হয়? 7 2 14 15 16 160, তাই তো? তাহলে হয়ে যাচ্ছে কত? 20। তাহলে 20 ডিগ্রি, তাহলে এটা 20 ডিগ্রি। এবার দেখো, যেহেতু পি এস আর আর পি কিউ দুটো সমান্তরাল, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি আর এস কিউ, আর এই যে অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে কি এস কিউ পি, দুটো একান্তর কোণ। তাহলে এস কিউ পি যেটা হবে সেটাই হয়ে যাবে আর এস কিউ, মানে এই এক্স কোণটাও হয়ে যাবে 20 ডিগ্রি। ঠিক আছে, তোমরা পুরোটা বুঝতে পারলে না পারলে না? যারা বুঝতে পারোনি তাদেরকে আরেকবার বলে দিচ্ছি, দেখো এই কোণটা মানে এস আর কিউ, আর এই কোণটা এস পি কিউ, এইটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, যাদের যোগফল হবে কত? 180 ডিগ্রি। তাহলে এটা 110 হলে এটা 70 হবে। আচ্ছা, এই যে কোণটা মানে পি এস কিউ, এটা হয়ে যাচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে 90 ডিগ্রি হবে। তাহলে এটা 90, এটা 70 হলে কত হবে? 180 থেকে বাদ দিলে এটা হয়ে যাবে 20। আবার এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, তাহলে এটা যদি 20 হয় তাহলে এটাও 20 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা 5-এর দাগের এই অঙ্কটা করছি না, নদীর একপারে তাল গাছ আছে, কারণ এটা আমাদের এর অঙ্ক, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, যেটা আমরা এখনো সিলেবাস শেষ করিনি। আমরা এখন আগস্ট মাসে আছি, সেই জন্য আমরা চলে যাচ্ছি 5-এ। বলছে একটি শঙ্কুর উচ্চতা অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 20% বাড়ানো হয়েছে, তাহলে আয়তন কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? তাহলে একটা শঙ্কুর উচ্চতা অপরিবর্তিত রেখেছে কিন্তু ব্যাসার্ধ 20% বাড়িয়েছে। ধরো শঙ্কুটির আগে ব্যাসার্ধ ছিল ধরো 100, আর পরে ব্যাসার্ধ 20% বাড়িয়েছে, তাহলে 120 হয়ে যাবে। এবারে আমরা ধরে নিচ্ছি যে আগে তার ব্যাসার্ধ ছিল হচ্ছে শঙ্কুটার ব্যাসার্ধ ছিল 100। এবার ব্যাসার্ধ কি হয়েছে? 20% বেড়ে গেছে, তাহলে এখন ব্যাসার্ধ পরে কত হয়ে গেছে? 120। এবার 100 আর 120-কে কাটাকুটি করো, দেখো 5:6 আসে। এবার আয়তন কি হয়? আয়তন আমরা যদি হিসেব করি, আয়তনের দুটো শঙ্কুর আয়তনের যদি অনুপাত আমরা বের করি, আর যদি শঙ্কুটার যদি উচ্চতা অপরিবর্তিত থাকে, তাহলে তাদের জাস্ট ব্যাসার্ধের স্কোয়ার করলেই হয়ে যায়। মানে কি বলতে চাইছি আমি, যারা এটা বুঝতে পারছো না, শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো দেখো আমাদের এখানে 1/3টাও ধ্রুবক,
পাইটাও ধ্রুবক আর এইচ অপরিবর্তিত, তাহলে এইচটাও আনচেঞ্জ, মানে এটাও ধ্রুবক থাকছে। তাহলে এটা তো কেটে যাবে, এই তিনটে ধ্রুবক কেটে যাবে। তাহলে চেঞ্জ কি হচ্ছে? আটটা চেঞ্জ হচ্ছে, আর স্কোয়ারটা চেঞ্জ হচ্ছে। তাহলে প্রথমবার আর স্কোয়ার কত হচ্ছে? আগে যখন ব্যাসার্ধ 5 থাকছে তাহলে 5 স্কোয়ার মানে 25। আর পরে যখন ব্যাসার্ধ 6 হয়ে যাচ্ছে তখন 6 স্কোয়ার মানে 36। তাহলে আয়তনের অনুপাত কত হয়ে যাচ্ছে? 25:36। ঠিক আছে। তাহলে এবার আমাকে বলছে আয়তন কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। তাহলে আয়তন আগে ছিল হচ্ছে 25, এখন হয়েছে 36। তাহলে কতটা বেড়েছে? 11 বেড়েছে। কতর মধ্যে বেড়েছে? 11, 25-এর মধ্যে। তাহলে 100-র মধ্যে কত বেড়েছে? ইন্টু 100। তাহলে কাটাকুটি করলে আমাদের 40 হবে আনসার। মানে 100-কে যদি আমরা 25 দিয়ে কাটি, 40 না 44, 100-কে যদি আমরা 25 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে? 4, 4 ইন্টু 11, 44। আচ্ছা, বোঝা গেছে, তাই না? নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কটা। এখানে 2-এর 1-এর অঙ্কটা, ফাঁক পূরণ। বলছে বার্ষিক R/4% সরল সুদের হারে 4p টাকার 1 বছরের সুদ কত? আচ্ছা, আমরা সুদের সূত্র কি জানি? P × T × R/100, মানে আসল ইন্টু সময় ইন্টু সরল সুদের হার, শতকরা সরল সুদের হার বাই 100। তাহলে বলছে, তাহলে আসল কত ছিল? আমাকে সুদ বার করতে দিয়েছে। আসল কত ছিল? বলছে 4p টাকা, তাহলে লিখি 4p। তারপরে বলছে সময় কত বছরে? 1 বছরে, তাহলে টি এর জায়গায় 1 লিখেছি। আর সুদের হার কত? সুদের হার হচ্ছে R/4, তাহলে R/4, ও নিচে 4 লিখলাম, বাই 100, এই যে 100। এবার 4 কাটলো, তাহলে কত পড়ে থাকছে ওপরে? P × 1 × R, মানে PR/100। তাহলে PR/100 হয়ে যাচ্ছে আমার আনসার। তাহলে আনসার হয়ে যাচ্ছে PR/100। এরপরে যে কোয়েশ্চেন, সেটা বলছে A/3 সমান B/4 সমান C/7 হলে এইটা কত, এর মান কত? তাহলে এটা ধরে নেবো যে A/3 সমান B/4 সমান C/7। ধরি এটা সমান পুরোটা কে, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এই যে, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে A ইকুয়ালস টু কত হবে? 3 × K, মানে 3K। B ইকুয়ালস টু কত হবে? 4K। C ইকুয়ালস টু কত হবে? 7K। এবার আমাকে বার করতে দিয়েছে কি এইট ভ্যালুটা কত। তাহলে 2 × A মানে 2 × 3K, প্লাস 3 × B এর ভ্যালু বসাচ্ছি 3 × 4K, মাইনাস সি এর ভ্যালু বসাচ্ছি -7K। আর এখানে নিচেও সি আছে, তাহলে সি সমান 7K। তাহলে এখানে যোগ 3 × 2K মানে 6K, 3 × 4K মানে 12K, মাইনাস 7K। 6 + 12K মানে 18K। 18K থেকে 7 বাদ দিলে 11K বাই 7K। কে কে কেটে গেল, 11/7। তাহলে আনসার আমাদের হয়ে যাচ্ছে 11/7। এর আনসার হয়ে যাচ্ছে 11/7। আচ্ছা, 2-এর 3-এর অঙ্কটা কি বলছে? ও কেন্দ্রীয় বৃত্তে AB এবং CD দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান। আচ্ছা, অ্যাঙ্গেল AOB 60 ডিগ্রি হলে COD কত? তাহলে একটা বৃত্ত বলেছে, এই যে বৃত্ত, এই বৃত্তে কি বলেছে? যে দুটো জ্যা আছে, একটা হচ্ছে AB আর একটা হচ্ছে CD, এদের দৈর্ঘ্য হচ্ছে সমান। আচ্ছা, খুব ভালো। কেন্দ্র হচ্ছে O, AOB বলে দিচ্ছে 60 ডিগ্রি, COD কত? একটা জিনিস খেয়াল করো, এই যে এই যে CO, ঠিক আছে, এই যে CO, এই যে AO আর BO দুটোই কি? দুটোই হয়ে যাচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই কোণটা সমান হবে। তাহলে 60, তাহলে ত্রিভুজের মোট কোণ হচ্ছে 180। 180 থেকে 60 বাদ দাও, 120। 120-কে দুভাগে ভাগ করো, তাহলে হয়ে যাচ্ছে কত? 60 আর 60। একই রকম ভাবে এটাও, যে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে এই, কারণ এই বাহুটা সমান, তাহলে এই কোণটা সমান। ঠিক আছে। এবার যদি সমান হয় তাহলে দেখো একটা, বা এরকম ভাবেও তো আমরা বলতে পারি যে দুটো ত্রিভুজ, যে দুটো ত্রিভুজ আছে, মানে এই যে দুটো ত্রিভুজ AOB আর COD, যে দুটো ত্রিভুজ আছে, এটা সর্বসম ত্রিভুজ। কেন? কারণ প্রশ্নানুসারে AB আর CD বাহু দুটো সমান, আর CODO AO BO এগুলো সবগুলো কি, এগুলো সব ব্যাসার্ধ। তাহলে এটা প্রত্যেকটা সমান। তাহলে এই ত্রিভুজটা কি হয়ে যাচ্ছে? দুটো ত্রিভুজ AOB আর COD সর্বসম ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান। তাহলে এটা তোমাকে 60 বলেছে, তাহলে এটাও তোমার 60 হবে। তাহলে COD সমান 60। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জেনে রাখি, যে যদি দুটো সমান জ্যা বৃত্তের কেন্দ্রে যে দুটো ত্রিভুজ তৈরি করে, সেই ত্রিভুজগুলো সর্বসম ত্রিভুজ। ঠিক আছে। তাহলে কোনগুলো সর্বসম, অনুরূপ কোণগুলো সমান হবে। আচ্ছা, তাহলে এটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। এরপরে আমরা এই অঙ্কটা বাদ দিচ্ছি, 4-এর অঙ্কটা, কারণ ত্রিগোণমিতির অঙ্ক এখন আমরা করিনি। একতল বিশিষ্ট একটি ঘনবস্তুর নাম কি হবে? গোলক। গোলকের একটি মাত্র তল।
এরপরে আমরা পরের কোয়েশ্চেন গুলোতে চলি। তিনের দাগের এক একটা। একটি ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ এবং বি এর মূলধন সি এর মূলধনের 4 গুণ হলে এ বি সি এর লভ্যাংশের অনুপাত হবে 1:4:8। এটা সত্য মিথ্যা লিখতে বলেছে। তো লাস্টে যাকে বলেছে তাকে ধরে নেব। একদম শেষে কে আছে? সি, তাই তো? তাহলে ধরি সি এর মূলধন হচ্ছে এক্স। এবার কি বলেছে? বি এর মূলধন সি এর মূলধনের 4 গুণ, তাহলে এক্স এর 4 গুণ মানে 4x, তাহলে বি এর মূলধন হচ্ছে 4x। তারপরে বলেছে কি এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, তাহলে বি এর মূলধন হচ্ছে 4, তার দ্বিগুণ হচ্ছে 4x, তার দ্বিগুণ হচ্ছে 8x, তাহলে এ এর মূলধন 8x। তাহলে এ বি আর সি এর লভ্যাংশের অনুপাত কত হবে? মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত। তাহলে এ এর হচ্ছে 8x, বি এর হচ্ছে 4x, সি এর হচ্ছে এক্স, এক্স গুলো বাদ দিচ্ছে, তাহলে 8:4:1, তাহলে এটা নেই। 1:4:8 আছে, তাহলে আনসার হয়ে যাবে মিথ্যা। তারপরে কি বলছে? দু একটা এক্স ও ওয়াই, এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে আর ওয়াই জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে এক্স জেড এর সঙ্গে সরল ভেদে থাকবে, এটা সত্য না মিথ্যা? দেখো, এখানে ওয়াই আর এখানে ওয়াই দুটো কমন আছে, তাহলে ওয়াই এক্স এর সাথে ব্যস্ত ভেদে আছে, ওয়াই জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে একই জিনিস দুটো আলাদা আলাদা রাশির সাথে ব্যস্ত ভেদে থাকলে ওই দুটো রাশি পরস্পর সরল ভেদে থাকবেই থাকবে। এটা একদম চোখ বুজে সত্য হবে। যদি প্রমাণ চাও তাহলে এখানে দেখে নাও দু একটা। বলছে ওয়াই এক্স এর সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে এরকম লিখবো ওয়াই ভ্যারিয়াস 1/x। আবার ওয়াই জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে ওয়াই ভ্যারিয়াস 1/z। তাহলে আমরা লিখতেই পারি যদি এরকম ব্যস্ত ভেদে থাকে তাহলে দুটোর গুণফল সমান ধ্রুবক হয়, মানে এক্স ওয়াই সমান ধ্রুবক, মানে আমরা k1 ধরে নিচ্ছি, তাহলে ওয়াই সমান কি হবে? k1/x। একই রকম ভাবে ওয়াই আর জেড যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে ওয়াই জেড সমান ধ্রুবক k2 ধরে নিচ্ছি। এখানে লিখবে কিন্তু কে আর কে, k1 k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এখানে ওয়াই সমান কত হবে? k2/z। এবার দেখো ওয়াই এর মান কত পাচ্ছি? k1/x। আবার এখানে ওয়াই এর মান কত পাচ্ছি? k2/z। দুটোর তুলনা করছি, তাহলে k1/x আর k2/z দুটো সমান হবে। এবার আমরা কি করছি? যে এক্স টাকে এইদিকে পাঠিয়ে দিচ্ছি, বজ্র গুণন, এক্স টাকে আমরা এইদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কত হয়ে যাবে? আর কে টাকে আমরা এর নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে কি হবে? k1/k2 সমান x/z, তাহলে x/z সমান k1/k2। এবার k1 ও ধ্রুবক, k2 ও ধ্রুবক, তাহলে k1/k2 ও ধ্রুবক, তাহলে x/z সমান সমান ধ্রুবক। দুটো রাশির যদি ভাগফল ধ্রুবক হয় তাহলে দুটো রাশি সবসময় সরল ভেদে থাকবে, তাহলে এক্স ও ওয়াই সরল ভেদে আছে, এখান থেকে বোঝা যাচ্ছে, অর্থাৎ এক্স ভ্যারিয়াস ওয়াই। তাহলে এটা প্রমাণিত হলো। ঠিক আছে, তাহলে এখান থেকে এই অঙ্কটা করে দেখাতে হবে না, কিন্তু সত্য মিথ্যা দিয়েছে, জাস্ট সত্য লিখে দেবে। দুটো রাশি, দুটো আলাদা আলাদা রাশি এক্স আর জেড, তার সাথে একটা রাশি ওয়াই যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে ওই দুটো আলাদা আলাদা রাশি মানে এক্স আর জেড সবসময় সরল ভেদে থাকবেই থাকবে। এবারে বলছে দুটি সমবাহু ত্রিভুজ সদৃশ্য কিন্তু দুটি সমকোণী ত্রিভুজ সদৃশ্য নয়, সত্য না মিথ্যা? দুটি সমবাহু ত্রিভুজ সদৃশ্য হবে কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, কিন্তু সমকোণী ত্রিভুজ তার কোণের মানগুলো চেঞ্জ হতে পারে, একটা তো 90 হবে, বাকি দুটো, ধরো এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এইটা, আর এখানে একটা আঁকলাম, ধরো এটা তো এটা এটা মিলে গেল, এই কোণটা মিলে গেল, কিন্তু এইটা ধরো কারো 60 হলো, এটা 30 হলো, এটা কারোর 45 হলো, এটা কারোর 45 হলো, তাহলে কোণগুলো মিলছে না। তার মানে এখানে যেটা লিখেছে যে সমবাহু ত্রিভুজগুলি সদৃশ্য হয় কিন্তু দুটি সমকোণী ত্রিভুজ সদৃশ্য নয়, মানে এটা হতেও পারে নাও হতে পারে। তাহলে এখানে আমরা কি দেবো আনসারটা? দুটি সমবাহু ত্রিভুজ সদৃশ্য কিন্তু দুটি সমকোণী ত্রিভুজ সদৃশ্য নয়। তার মানে এটা সত্যই, কিন্তু এখানে লেখা উচিত ছিল যে সর্বদা সদৃশ্য। ঠিক আছে, কখনো কখনো সদৃশ্য হতে পারে কিন্তু সর্বদা সদৃশ্য নয়। আচ্ছা, এরপরে একটি কোনো সমকোণী চৌকোণের কর্ণের সংখ্যা হচ্ছে এক্স, তল সংখ্যা হচ্ছে ওয়াই, আর মাত্রা হচ্ছে জেড, তাহলে x+y+z সমান 13, এটা সত্য না মিথ্যে? আমরা জানি সমকোণী চৌকোণের যে কর্ণের সংখ্যা হচ্ছে 4টে, তার তল সংখ্যা হচ্ছে 6টা, আর তার আর কি দিয়েছিল? জেড মানে কি দিয়েছিল? জেড হচ্ছে মাত্রা, তার মাত্রা হচ্ছে 3টে, 3 ডাইমেনশন। তাহলে x+y+z মানে হচ্ছে 4+6+3 মানে হচ্ছে 13, তাহলে দিয়েছে দেখো x+y+z সমান 13, তাহলে আনসার হয়ে যাচ্ছে সত্য, তাই তো? আচ্ছা, আমরা স্ট্যাটিস্টিক্স করবো না এখন। নেক্সট 4 দাগের অঙ্ক। কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, তাহলে 20 বছরে কত গুণ হবে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য, এইরকম অঙ্কগুলো কিন্তু
স্যারেদের ফেভারিট কোয়েশ্চেন। তো দেখো, বলছে কোনো টাকা, আমি ধরে নিচ্ছি পি টাকা, নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে, ধরে নিচ্ছি R% চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরের দ্বিগুণ হয়। তাহলে এখানে এন এর জায়গায় 5 বসাচ্ছি, দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে ছিল পি, হয়ে যাচ্ছে কত 2p। আমরা জানি যে চক্রবৃদ্ধি, নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে কোনো টাকা, সুদ আসলে কত হচ্ছে এন বছরে পি। আবার ভালো করে শুনুন, যে পি টাকা R% চক্রবৃদ্ধি সুদের হার এন বছরে সুদে আসলে কত হয়, তার সূত্র কি ছিল, পি ইন্টু 1 + R/100 তাই তো। তো এখানে আমি ধরে নিচ্ছি পি টাকা R% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে দ্বিগুণ হচ্ছে, 5 বছরে। তাহলে এন এর জায়গায় 5 বসাচ্ছে, এই যে এন এর জায়গায় 5 বছর দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে ছিল পি, তাহলে হয়ে যাচ্ছে কত দ্বিগুণ মানে 2p হয়ে যাচ্ছে। এটা হচ্ছে, তাহলে দেখো এখানে পি পি কেটে গেল, তাহলে আমাদের কি হবে 1 + R/100 সমান সমান 2। এবার বলছে কত 20 বছরে কত গুণ হবে। খেয়াল করো এখানে যে সহগটা রয়েছে, চলের সহগটা 2, তার মানে দ্বিগুণ বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এইখানে যেই নাম্বারটা হবে সেটা কত গুণ বোঝাচ্ছে, ঠিক আছে। আর এইখানে যেটা আছে সেটা কি বোঝাচ্ছে, কত বছর। তাহলে আমাকে এখানে বলেছে কি 20 বছরে, তাহলে আমাকে এখানে 20 আনতে হবে। তাহলে 5কে কত দিয়ে গুণ করলে 20 হবে, 4 দিয়ে। তাহলে আমি কি করছি, এটা হোল টু দি পাওয়ার 4 করছি, এই যে পুরো এলএইচএস টা আছে তার হোল টু দি পাওয়ার 4 করছি, মানে কি এখানে 5-এর সাথে 4 গুণ হবে, তাহলে এরও হোল টু দি পাওয়ার 4 হবে, মানে 4, 2 এর মাথায় 4 বসবে। তাহলে এখানে 20 হয়ে যাচ্ছে, 2 এর মাথায় 4 মানে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। তাহলে কত গুণ বাড়ছে, 16 গুণ হবে। তাহলে পূর্বের 16 গুণ হয়ে যাচ্ছে আনসার। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে দুয়েরটা, কোন মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে। ঠিক আছে, 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে, ধরে নিচ্ছি মূলধন হচ্ছে পি। ঠিক আছে। আচ্ছা, তাহলে 10% সরল সুদের হারে আমি ধরে নিচ্ছি টি বছরে 3 গুণ হবে। তাহলে সুদ, পি টাকার, পি টাকার টি বছরে, ঠিক আছে, 10% সরল সুদের হারে, ঠিক আছে, সুদ কত দিচ্ছে, তাহলে সুদ হচ্ছে পি ইন্টু টি ইন্টু 10/100, এটা হচ্ছে সুদ। তাহলে সুদ আসল কত হবে, পি ইন্টু টি ইন্টু 10/100 প্লাস পি, মানে আসলের সাথে আমি সুদ যোগ করছি, সেটা কত বলেছে 3 গুণ হয়ে যাবে আসলে, তাহলে আসলে 3 গুণ মানে 3p। তাহলে এটা ক্যালকুলেট করে এখানে 10 শূন্য শূন্য কাটো, তাহলে পিটি বাই 10। আর এখানে পি ছিল, এখানে পি আমি কমন নিলাম, তাহলে এখান থেকে পি কমন নিলে এখানে কত করে থাকবে 1। এখান থেকে পি কমন নিলে p/10 সমান হচ্ছে 3 × 2। এখানে পি কেটে গেল, তাহলে কত হচ্ছে 1 + 10/1 + t/10 মানে হচ্ছে কত 10 + t/10 সমান 3। এই 10টা এদিকে 3 এর সাথে গুণ হলো 30 হয়ে গেল, তাহলে 10 + t সমান 30। তাহলে t ইকুয়ালস টু কত হলো, 10টা ওদিকে গিয়ে মাইনাস হয়ে গেল, তার মানে হচ্ছে t ইকুয়ালস টু 20। তাহলে 20 বছর, তাহলে 20 বছরে 3 গুণ হবে। ঠিক আছে, আনসার হচ্ছে 20 বছর। নেক্সট কি বলছে, এই একটা সমীকরণ দিয়ে দিয়েছে দ্বিঘাত সমীকরণ। তাহলে বলছে এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় পরস্পরের অনন্যক হলে এম এর ভ্যালু কত, তাই তো। এই অঙ্কগুলো খুব ভালো করে দেখে যাবে কিন্তু, এই অঙ্কগুলো কিন্তু টেস্টের জন্য ইম্পর্টেন্ট, মাধ্যমিকের জন্য তো ইম্পর্টেন্ট থাকছে। তাহলে এই সমীকরণটা দিয়েছে, তাহলে সমীকরণটা আমরা টুকে নিচ্ছি। সমীকরণটা, সমীকরণটা টুকি নি এখানে, যাই হোক। তো এখানে বলেছে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের বীজদ্বয় অনন্যক। বীজদ্বয় অনন্যক হলে কি হবে, একটা বীজ যদি আলফা হয় অন্য বীজটা কি হবে 1/α, তাই তো। এবার আলফা, তাহলে বীজদ্বয়ের গুণফল করলে কি পাবো, α × 1/α। এবার আমরা জানি যে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল, তার মানে হচ্ছে c/a, যেখানে c হচ্ছে কি x⁻0 মানে লাস্ট এর সহগ, আর a হচ্ছে কি x² এর সহগ। তাহলে এই যে সমীকরণটা রয়েছে সেখানে লাস্টে কত আছে m-7 - 20, এটা হচ্ছে পুরো c পার্টটা মানে x⁻0 এর সহগটা, আর এ কত, এ হচ্ছে 4, x² এর সহগ কত 4। তাহলে আমাদের সি কত পেলাম, সি মানে হচ্ছে m-7 - 20, এ কত পেলাম 4। তাহলে c/a কত হবে, m-7 - 20 মানে কি m-27, তাহলে সি এর জায়গায় m-27 বসাচ্ছি। আর এ মানে কত 4 করে 4 বসাচ্ছি, তাহলে 4 × 1 মানে এখানে 4 হয়ে যাচ্ছে, তাহলে m-27 সমান 4। তাহলে -27টা এদিকে গেল, তাহলে হয়ে গেল কত 31, তাহলে m ইকুয়ালস টু 31 হচ্ছে আনসার। এইবারে আমরা চলে আসছি পাঁচেরটায়, পাশের ছবিতে ও কেন্দ্রীয় বৃত্তে। এই দেখো একটা ও কেন্দ্রীয় বৃত্ত এঁকেছি, ঠিক আছে। এই ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, এই ও কেন্দ্রীয় বৃত্তে ওপি লম্ব এবি। তাহলে দেখো এই যে ও
এই ও পি আর এই এ বি দুটো লম্ব, মানে এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এ বি সমান 6, এ থেকে বি সমান 6, আর পিসি সমান হচ্ছে 2, পি থেকে সি এইটুখানি হচ্ছে 2। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত জিজ্ঞেস করেছে, তাহলে আমি একটা এখান থেকে এ আর ও টেনে নিচ্ছি, তাহলে এটা ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করো, যদি কোনো জ্যায়ের ওপর একটা কেন্দ্রবিন্দু থেকে, ঠিক আছে, যদি লম্ব অঙ্কন করা যায়, এটা জ্যায়ের ওপর কেন্দ্রবিন্দু থেকে যদি লম্ব হয়, তাহলে কিন্তু ওই জ্যাটা সমান ভাগে ভাগ হয়ে যায়, মানে এই যে এ পি আর পি বি দুটো সমান হবে। আমাদের প্রশ্ন অনুসারে বলেছে এ বি সমান 6 সেন্টিমিটার, তাহলে এ পি সমান 3 হবে, আর পিবি সমানও 3 হবে। তাহলে আমরা এপি, এই যে এপি পেলাম, এটা সমান 3 পেয়ে গেছি। আচ্ছা, খুব ভালো। এইবারে কি বলেছে, এইবার আমাকে বার করতে বলেছে এ ওটা আমাকে বার করতে হবে, এ ওটা হয়ে যাচ্ছে কি ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে আমরা এপি পেয়ে গেছি, এবার যদি পি ও পেয়ে যাই তাহলেই হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করো, যে সি থেকে ও পর্যন্ত যে ডিস্টেন্সটা, ঠিক আছে, আর আচ্ছা আমরা লিখছি, দেখো এপি সমান পিবি সমান 3, এটা তো বলেই দিলাম। আবার দেখো সি থেকে ও পর্যন্ত ডিস্টেন্সটা আর এ থেকে ও পর্যন্ত ডিস্টেন্সটা, মানে এও আর সিও দুটো সমান, কেন? কারণ এটা ব্যাসার্ধ, তাই না? আমরা জানি পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে ব্যাসার্ধ বলে, তাহলে এও আর সিও দুটো সমান, তাহলে এও যত হবে সিও তত হবে। ঠিক আছে, আচ্ছা আমরা ধরে নিচ্ছি, দেখো এইখান থেকে পি থেকে ও পর্যন্ত যে ডিস্টেন্সটা তাকে এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের এই পুরো ডিস্টেন্সটা, তাহলে সি থেকে ও পর্যন্ত ডিস্টেন্সটা কত হবে? পি থেকে ও পর্যন্ত ডিস্টেন্সটা যদি এক্স হয়, আর পি থেকে সি পর্যন্ত ডিস্টেন্সটা যদি 2 হয়, তাহলে সি ও কত হবে? 2 + এক্স। তাহলে ব্যাসার্ধ সমান 2 + এক্স। তাহলে সিও যদি ব্যাসার্ধ হয়, এও ব্যাসার্ধ, তাহলে এও সমান 2 + এক্স। তাহলে দেখো এ ও সমান 2 + এক্স লিখেছি। আচ্ছা, তাহলে এই অতিভুজটা হয়ে যাচ্ছে 2 + এক্স, কারণ এটা আমরা আগেই বলেছি এটা লম্ব হবে। আচ্ছা, এটা 2 + এক্স অতিভুজ হয়ে গেল, ভূমিটা হয়ে গেল 3, আর লম্বটা হয়ে গেল কি এক্স। তাহলে আমরা এর সূত্র ফেলে দেবো, পাইথাগোরাসের সূত্র, যেখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার লম্ব সমান এক্স, এক্স স্কোয়ার ভূমি সমান 3, 3 স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মানে 2 + এক্স এর হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার 3 স্কোয়ার মানে 9, 2 + এক্স এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2 + বি স্কোয়ার ফর্মুলায় বসালাম, 4 + 4x + এক্স স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি এখানে 9, আর এখানে -4 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 5। তাহলে এখানে 5 পড়ে থাকছে, এখানে 4x পড়ে থাকছে, 4x সমান 5, তাহলে x সমান হয়ে যাচ্ছে 5/4। আমাকে বার করতে কি বলেছে? এ ও মানে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য। ব্যাসার্ধ কি ধরেছিলাম? ব্যাসার্ধ ধরেছিলাম এই যে, ব্যাসার্ধ যেটা, সেটা ধরেছিলাম x + 2 ধরেছিলাম, তাই না? এই যে ব্যাসার্ধ ওসি, ওসি মানে x + 2 ধরেছিলাম। আমাদের x এর ভ্যালু কত বেরিয়েছে? 5/4। তাহলে ব্যাসার্ধ হবে 2 + 5/4, মানে হয়ে যাচ্ছে 5 এর 13, মানে হয়ে যাচ্ছে 3.25 সেন্টিমিটার। নেক্সট অঙ্কে চলে যাই, আরেকটা আমাদের প্রয়োগের অঙ্ক দিয়েছে, বলছে পি কিউ আর এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে একটা বৃত্ত হয়ে গেছে, সেখানে পি কিউ আর এস একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, পি কিউ আর এস আর বাহু দুটি বর্ধিত করায় টি বিন্দুতে মিলিত হয়। তাহলে এই যে পি কিউ এটাকে বাড়িয়েছি পেছন দিকে, সামনের দিকে, আর আর এস আর এটাকেও বাড়িয়েছি, এটা টি বিন্দুতে এখানটা করে মিলিত হয়েছে। বৃত্তটির কেন্দ্র হচ্ছে ও, তাহলে বৃত্তটির কেন্দ্র হচ্ছে এই যে ও। পি ও কিউ 110, তাহলে ও কিউ পি ও কিউ এই যে এটা 110, কিউ ও আর 60, কিউ ও আর এটা হচ্ছে 60 ডিগ্রি, আর ও এস 80 ডিগ্রি, আর ও এস এটা 80 ডিগ্রি হলে দুটো কোণের মান চেয়েছে। একটা হচ্ছে আর কিউ এস, তাহলে আর কিউ এস এই অ্যাঙ্গেলটা, এই যে আমি নাম দিয়েছি এক্স, নাম দিয়ে দিয়েছি। আর কিউ টি আর মানে কিউ টি আর এই যে অ্যাঙ্গেলটা যেটাকে ওয়াই দিচ্ছি, তাহলে এই এক্স অ্যাঙ্গেলটা ওয়াই অ্যাঙ্গেলটা চেয়েছে। এটা তোমাদের বইয়ের কোষে দেখি 10-এ 3-এর দাগের অঙ্কটা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমাদের এই দুটো চেয়েছে। তাহলে দেখো, এটা সেই বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে এই প্রয়োগটা প্রমাণ হয়। খেয়াল করো, আর কিউ এস, কোথায় আর কিউ এস আছে? আর কিউ এস এই অ্যাঙ্গেলটা, আর আর ও এস, আর ও এস এই দুটো একই বৃত্তচাপ আর এস এর উপর অবস্থিত, তাই তো? যেখানে আর ও এস টা হয়ে যাচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর আর কিউ এস টা হয়ে যাচ্ছে পরিধিস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, অথবা পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এই যে আর কিউ এস টা পরিধিস্থ কোণ, সেটা তাহলে
আর ও এস কেন্দ্রস্থ কোণের হাফ হবে। আর ও এস কেন্দ্রস্থ কোণ কত, 80 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রির হাফ কত, 40। তাহলে আর কিউ এস হয়ে যাচ্ছে 40, তাহলে আর কিউ এস 80 ডিগ্রির হাফ মানে 40 হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়ালস টু 40, তাহলে এটা প্রমাণ হয়ে গেল, এইটা হয়ে যাচ্ছে 40। এবারে আমাদের বার করতে হবে এই কোণটা, মানে কিউ টি আর, এটা বার করতে হবে। এবার আর একটা দুটো, আরো দুটো কোণ চলে যাও, কিউ এস আর, কিউ এস আর, ঠিক আছে, কিউ এস আর, কিউ এস আর, এই যে অ্যাঙ্গেলটা। আর তোমরা এখানে কিউ ও আর চলে যাও, কিউ ও আর, ঠিক আছে, কিউ এস আর আর কিউ ও আর, কিউ ও আর আর কিউ এস আর, খেয়াল করো ভালো করে, কিউ ও আর আর কিউ এস আর, দুটো ওই কিউ আর বৃত্তচাপের উপর অবস্থিত। কিউ ও আরটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কিউ এস আরটা হয়ে যাচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, তাহলে এটা 60 হলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, 30 হয়ে যাবে, হাফ হয়ে যাবে, তাহলে কিউ এস আর হয়ে যাচ্ছে কত, 30 ডিগ্রি। এবার আরেকটা জিনিস দেখো, এই কোণটা, এটা কত, 110 ডিগ্রি, এই কোণটা কত, 60 ডিগ্রি, এই কোণটা কত, 80 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, 360 থেকে মাইনাস করতে হবে না, ভালো করে খেয়াল কর, তাই না? এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, চারটে কোণ মিলে তো একটা বৃত্ত করছে, তাহলে এটা 360 হবে। তাহলে 360 থেকে 110, 60 আর 80 যদি বাদ দিয়ে দিই 360 থেকে, তাহলে কত বাড়ছে, 110 বাড়ছে। তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা, এখান থেকে এই কোণটা মানে পিওএস কোণটা 110 ডিগ্রি, তাই তো, পিওএস কোণটা 110, তাহলে পিওএস 110 ডিগ্রি। এবার আমরা দেখছি পিওএস আর পিকিউএস, দুটো বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণ। পি ও এস এটা কেন্দ্রস্থ কোণ, আর পি কিউ এস এটা পরিধিস্থ কোণ, মানে এই যে পি কিউ এস হচ্ছে এই কোণটা, এই পুরোটা, এটা পরিধিস্থ কোণ। তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, তার হাফ করলে কত হবে, 110-এর হাফ হয়ে যাচ্ছে 55, তাহলে পি কিউ এস এটা 55 ডিগ্রি। এবার দেখো এই ত্রিভুজটা থেকে, কিউ পি এস এই ত্রিভুজটা থেকে এই যে 55 ডিগ্রির অ্যাঙ্গেলটা, এটা বহিস্থ কোণ। বহিস্থ কোণ সমান কি হবে, অন্তস্থ বিপরীত কোণ মানে ওয়াই, আর এখানে কত, 30, এই দুটোর যোগফলের সমান হবে। তাহলে আমরা বলতে পারি 55 সমান ওয়াই প্লাস 30। কি বললাম আবার বলছি, এই যে বহিস্থ কোণটা রয়েছে মানে হচ্ছে এস কিউ পি, এই কোণ, এটা বহিস্থ কোণ তো, ত্রিভুজটা কিউ টি এস ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে 55 ডিগ্রি। তাহলে অন্তস্থ বিপরীত কোণ দ্বয় কি হবে, এখানে ওয়াই আর এখানে 30, এই দুটো যোগফলের সমান হবে, তাহলে 55 সমান ওয়াই প্লাস 30। তাহলে এটা আমরা লিখতে পারি, তাহলে লিখবো 55 সমান ওয়াই, এটা ওয়াই অ্যাঙ্গেল মানে ওয়াই অ্যাঙ্গেলটাই হচ্ছে কিউটিএস প্লাস 30, তাহলে কিউটিএস সমান কত হবে, 55 থেকে 30 বাদ দিয়ে দেবো, তাহলে 25 হয়ে যাবে। তাহলে এটাও আমাদের চেয়েছিল, এটাও আনসার হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে সাতেরটা, বলছে ও কেন্দ্রীয় কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ওপর এ বিন্দুতে এটি স্পর্শক। তাহলে এই দেখো একটা ও কেন্দ্রীয় বৃত্ত রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্ত, তার এ বিন্দুতে একটা স্পর্শক এই চলে গেছে, তাহলে এটি হয়ে যাচ্ছে স্পর্শক। বিসি ব্যাসের বর্ধিতাংশ স্পর্শকের স্পর্শককে টি বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে এস এটি স্পর্শক ছিল, এখান দিয়ে একটা বিসি ব্যাস বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে এই টি বিন্দুতে ছেদ করেছে। এ বিসি 25 ডিগ্রি, এ বি সি এই যে অ্যাঙ্গেলটা, এটা হয়ে যাচ্ছে 25 ডিগ্রি। তাহলে আমাকে এ টি বি চেয়েছে, এ টি বি মানে এই যে এখানে এক্স দিয়েছে, এই কোণটা কত। তাহলে আমরা কি করছি, ও আর এ যুক্ত করে নিচ্ছি অঙ্কন করার জন্য, ঠিক আছে। এবার দেখো, এই যে বিও আর এ ও দুটো ব্যাসার্ধ, তাহলে এই অ্যাঙ্গেলটা 25 হলে এই অ্যাঙ্গেলটা আমাদের 25 হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো এ ও টি সমান ও বি এ প্লাস ও এ বি, এ ও টি কোনটা, এ ও টি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি হবে, বহিস্থ কোণ, অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান, মানে এই 25 25 যোগ করে এখানে 50 হয়ে যাচ্ছে, তাই তো। আচ্ছা, এটা 50 হয়ে যাচ্ছে। আবার দেখো এই স্পর্শকের ওপর কেন্দ্র থেকে যে সরল রেখা আমি আঁকছি সেটা 90 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে এটা 90 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 50 হয়, তাহলে 180 থেকে 90 আর 50 বাদ দিলে এখানে এক্স পেয়ে যাবো, কারণ ও এ টি একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে সেই 180 ডিগ্রি থেকে 50 আর 90 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এক্স পেয়ে যাবো। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, 180 থেকে 50 আর 90 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 40 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এই কোণটা তোমার, এই কোণটা যেটা চেয়েছিল, এটা সমান কত হয়ে যাচ্ছে, 40 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যায়।
বলছে একটি বৃত্ত, ঠিক আছে, বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে পাই/16 পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে একটা বৃত্ত আছে, সেখানে একটা বৃত্তচাপ আছে, ধরো এইটা, এই যে বৃত্তচাপটা এখান থেকে এই যে এতটা পর্যন্ত বৃত্তচাপ, এর দৈর্ঘ্য কত বলেছে? 5.5 সেন্টিমিটার বৃত্তচাপ। এই বৃত্তচাপটা কেন্দ্রে কত কোণ তৈরি, এটা ধরো কেন্দ্র, এখানে কত ডিগ্রি কোণ তৈরি করছে? এই যে থিটা, কেন্দ্রে তৈরি করছে পাই/16 কোণ তৈরি করছে, ঠিক আছে। তাহলে বলছে তার ব্যাসার্ধটা কত, মানে এখান থেকে এখানে এই যে আর ব্যাসার্ধ কত। আমরা একটা জিনিস শিখেছিলাম একদম, যে বৃত্তীয় কোণ ওখানে ওই চ্যাপ্টারটায়, যে কোনো একটা নির্দিষ্ট, ধরে নিচ্ছি এস দৈর্ঘ্যের বৃত্তচাপ, ঠিক আছে, যদি আর ব্যাসার্ধ যুক্ত একটা বৃত্তের, যদি এস পরিমাণ বৃত্তচাপ, এস দৈর্ঘ্যের বৃত্তচাপ সবসময় থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই ফর্মুলাটা আমরা পেয়েছিলাম, এস সমান আর থিটা, এই ফর্মুলাটা পেয়েছিলাম। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। কি বলছি? যদি একটা এস বৃত্তচাপ যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের মধ্যে একটা থিটা কোণ তৈরি করে, তাহলে তাদের মধ্যে এস আর থিটার মধ্যে সম্পর্ক কি? সেই বৃত্তচাপ সমান ব্যাসার্ধ ইন্টু ওই উৎপন্ন কোণ মানে থিটা। এখানে এবার সমীকরণে মান বসাও। এস বৃত্তচাপ কত বলেছে? 5.5, তাহলে এস সমান 5.5। থিটা কত বলেছে? পাই/16, তাহলে থিটা সমান পাই/16। ব্যাস। তাহলে এই সমীকরণ থেকে আর এর মান বার করতে গেলে কি হবে? আর সমান এস/থিটা হবে না? আরটা এখানে পড়ে রইলো আর থিটাটা নিচে চলে গেল, তাহলে এস সমান আর/থিটা, তাই না? তাহলে আর সমান এস/থিটা, তাহলে আর সমান এস/থিটা। আর সমান কত বলেছে? 5.5, তাহলে আর এর জায়গায় উপরে 5.5 বসো, ভাগ থিটা, থিটা মানে কত? পাই/16, তাহলে পাই/16 দিয়ে ভাগ মানে আমরা উল্টে দিয়ে গুণ করতে পারি, 16/পাই দিয়ে গুণ, তাহলে 5 × 16/পাই, ঠিক আছে। এবার তাহলে 5 × 16 হয়ে গেল। এবার বাই পাই মানে 22-এর 7 দিয়ে ভাগ, পাই মানে 22-এর 7, তাহলে 22-এর 7 দিয়ে ভাগ মানে কি উল্টে 7-এর 22 দিয়ে গুণ, তাহলে উপরে 7 নিচে 22, পয়েন্টটা উঠে গেল, তাহলে এখানে একটা 10 বসে গেল। এবার আমরা করি 5 দিয়ে, আমরা 11 দিয়ে কাটছি, 11×5=55, 11×2=22, ঠিক আছে। 5×2=10, 2 আর 2 গুণ করলে 4, 4×4=16, তাহলে 4 × 7 মানে আনসার হয়ে যাচ্ছে কত? 28 আনসার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ব্যাসার্ধ কত? 28, তাহলে আনসার হয়ে যাচ্ছে 28। এরপরে 10-এর দাগের কোয়েশ্চেনটা বলছে একটি দুটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে বলেছে কি দুটো লম্ব বৃত্তাকার চোঙ আছে, তাদের আয়তন সমান আর তাদের উচ্চতার অনুপাত, ধরি উচ্চতা প্রথমটার উচ্চতা হচ্ছে h1 আর দ্বিতীয়টার উচ্চতা হয়ে যাচ্ছে h2, তাহলে h1:h2 বলছে কত? 1:2 হবে। আর আমরা কি ধরে নিচ্ছি, যে ধরি প্রথম যে চোঙটা তার ব্যাসার্ধ হচ্ছে আর1, আর দ্বিতীয় যে চোঙটা তার ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আর2, তাহলে প্রথম যে চোঙটা তার আয়তন কত হবে? 1/3 পাই/r1² আর দ্বিতীয় যে চোঙটা তার, সরি এটা চোঙ বলে চলেছে না, আচ্ছা চোঙ বলেছে, তাহলে এখানে চোঙ বললে পাই/r²h হবে, ঠিক আছে। পাই/r², এটা শঙ্কু তো বলেনি, চোঙ। তো প্রথম চোঙটার যে আয়তন সেটা কি হবে? পাই/r1²h, আর দ্বিতীয় যে চোঙটা আছে তার যে আয়তন সেটা কি হবে? পাই/r2²h। পাই আর এই দুটো সমান বলেছে, তাহলে পাই/r1² h1 সমান পাই/r2² h2, ঠিক আছে। এই দুটো সমান বলেছে, এদের আয়তন সমান বলেছে, দেখো এবার পাই পাই কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে রয়েছে? r1² h সমান r2², r1² h1 সমান r2²h2। এবার আমি কি করছি, এখানে r1² আছে, এই r2²টা এদিকে গুণ আছে, তো r2²টা এদিকে নিয়ে আসছি, ভাগ হয়ে যাচ্ছে। আর এখানে h1টা গুণ আছে, এদিকে নিয়ে চলে আসছে, তাহলে h2/h1 হয়ে যাচ্ছে। এবার এখানে দেখো দুটোরই স্কোয়ার আছে, এখানে স্কোয়ার তুলতে গেলে কি করতে হবে? এখানে স্কোয়ার তুলতে গেলে দুটোকেই বর্গমূল করতে হবে, রুট। তাহলে এটার যদি LHS রুট করি তাহলে কি হবে? স্কোয়ার গুলো উঠে যাবে, তাহলে RHS এও আমাকে কি করতে হবে? রুট করতে হবে, রুট করে দিলাম, তাহলে রুট হয়ে গেল। এবার দেখো h2/h1 সমান কত বলেছে? h2:h1, সরি h1:h2 সমান কত বলেছে? 1:2, তাহলে যদি উল্টে লিখি h2/h1 কত হবে? 2/1 হয়ে যাবে না, বা 2:1, তাহলে h2/h1 এর জায়গায় আমরা কত বসাচ্ছি এখানে? h2/h1 এর জায়গায় 2:2/1 বসাচ্ছি। এবারে এটা যদি রুট করি, 2 এর রুট হচ্ছে √2 আর 1 এর রুট হচ্ছে 1,
তাহলে R1/R2 হয়ে যাচ্ছে কত, √2/1। তাহলে ব্যাসার্ধের অনুপাত √2:1 হচ্ছে আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। 11 দাগে, তামার তৈরি একটি আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা 11 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। আয়তঘনকটিকে গলিয়ে 3 সেন্টিমিটার ব্যাসের এবং 1/4 সেন্টিমিটার পুরু কতগুলি মুদ্রা তৈরি করা হবে। এবার আমরা জানি মুদ্রা হচ্ছে এক একটা লম্ববৃত্তাকার শঙ্কুর চোঙের মতো। মুদ্রা এক একটা লম্ববৃত্তাকার চোঙের মতো। ঠিক আছে, তাহলে আগে দুটোর আয়তন বের করে নিই। আয়তঘনকের আয়তন বের করব, আর কি করব, ওই মুদ্রার আয়তন বের করবো। বলছে একটা আয়তঘনককে গলিয়ে কতগুলো মুদ্রা তৈরি করে যাবে। তাহলে কি করতে হবে, আয়তঘনকের আয়তন বাই একটা মুদ্রার আয়তন, সেটা করলেই আমাদের কতগুলো মুদ্রা তৈরি হবে সেটা বেরিয়ে যাবে। তাহলে মুদ্রার আয়তন বের করছি। মুদ্রার ব্যাসার্ধ কত দিয়েছে, ব্যাস 3 বলেছে, তাহলে ব্যাসার্ধ 3/2 সেন্টিমিটার। উচ্চতা কত দিয়েছে, 1/4 সেন্টিমিটার। তাহলে আয়তন কি হবে, πr², হয়ে যাবে। তাহলে পাই আর মানে হচ্ছে 3/2 তার হোল স্কোয়ার, আর মানে 1/4। এটা আমরা রেখে দিলাম। এবার আয়তঘনের আয়তন কি, আয়তঘনের আয়তনের সূত্র দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 11 × 9 × 6, তাহলে 11 × 9 × 6। এবারে কি করছি, মুদ্রার সংখ্যা বের করছি। তাহলে আয়তঘনের আয়তন বাই মুদ্রা, একটি মুদ্রার আয়তন করে দিলে আমাদের কি বেরিয়ে যাবে, মুদ্রার সংখ্যা। তাহলে আয়তঘনের আয়তন কি ছিল দেখো, গুণ করছি না কিন্তু, কাটাকুটি যাবে। 11 × 9 × 6 ওপরে, আর মুদ্রার আয়তন কি, এটা পাই মানে কি 22/7। এটা কি 3/2 এর হোল স্কোয়ার, মানে হয়ে যাচ্ছে 3/2 × 3/2, 1/4 × 1/4। এবারে দেখো নিচে যেগুলো ছিল 7, 2, 2, 4, এগুলো ওপরে চলে গেল। দেখো 7, 2, 2, 4। এবারে কাটাকুটি করছি, 11 দিয়ে 22 কে কাটছি, 2 হচ্ছে। আচ্ছা, এখানে 3 আর 3 গুণ হয়ে 9 হচ্ছে, কেটে দিয়ে 9 এর সাথে কেটে যাচ্ছে। আচ্ছা, এই দুইটা আর এই দুইটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, 6, 7, 2, 4। তাহলে 6, 7, 2, 4 পড়ে থাকছে। 6, 7, 2, 4 গুণ করলে দেখো, দুই 2, 4 8, 8, 7 56, 56কে 6 দিয়ে গুণ করেছি, 336 হচ্ছে। তাহলে 336টি মুদ্রা তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা, ABC যথাক্রমে 6,000 টাকা, 5,000 টাকা এবং 10,000 টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করলো, এই শর্তে যে এ ব্যবসা পরিচালনা করবে এবং তার জন্য একে মোট লাভের 3/20 অংশ দেওয়া হবে, এবং বাকি টাকা যে লাভ হবে সেই টাকাটা তিনজনে মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এবার কি হচ্ছে, সি বি অপেক্ষায় 391 টাকা বেশি পাচ্ছে। তাহলে মোট কত টাকা লাভ হচ্ছে। এই অঙ্কটা আমরা কিন্তু যদি অংশ ধরে করি তাহলে সুবিধা হবে। এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক, বইতে নেই, সম্ভবত বইতে নেই। তাহলে আমরা প্রথমে কি দিয়েছে, আমাদেরকে মূলধন দিয়েছে, তাহলে মূলধনের অনুপাত বার করে নিচ্ছি, 6:5:10 হয়ে যাচ্ছে। এবার আমরা অংশ ধরে করব, ধরছি মোট লাভ হচ্ছে 1 অংশ। এবার এক অংশের মধ্যে কি বলেছে, এক অংশের মধ্যে ওই লাভের মধ্যে 3/20 অংশ কাকে দিয়ে দিচ্ছে, প্রথমে এ কে দিয়ে দিচ্ছে। তাহলে এ কে দিয়ে দিচ্ছি, এক অংশের মধ্যে 3/20 অংশ দিয়ে দিচ্ছি, কত পড়ে থাকছে, 1 - 3/20। তাহলে এই যে 1 - 3/20 করে 17/20 আসছে, এই 17/20 অংশটাই তিনজনের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ হবে। ঠিক আছে, কি অনুপাতে না, 6:5:10 অনুপাতে ভাগ হবে। ঠিক আছে, মানে আবার কি হয়ে গেল, যাই হোক। তো এটা হবে, তাহলে কি বলছি, এই 17/20 অংশ, 20 অংশ লাভটাই এই 6:5:10 অনুপাতে ভাগ হবে। তাহলে বি কত পাবে, বি এর বি এর অনুপাতিক ভাগার কত, 5/6 + 5 + 10, মানে 5/21। তাহলে কিসের 5/21 অংশ পাবে, এই যে টাকাটা 17/20-র 5/21 অংশ পাবে বি। আবার সি এর লভ্যাংশের অনুপাত কত হবে, বা সি এর আনুপাতিক ভাগার 10/21। তাহলে কত, 10/21 কার, এই লাভের, মানে 17/20 টাকা 10/21 পাবে হচ্ছে সি। তাহলে বি পাচ্ছে কত, এত টাকা। সি পাচ্ছে কত, এত টাকা। কিন্তু প্রশ্নানুসারে কি বলেছে, যে সি বি এর অপেক্ষায় 391 টাকা বেশি পায়। সি পাচ্ছে কত অংশ, সি পাচ্ছে এত অংশ। বি পাচ্ছে কত অংশ, বি পাচ্ছে এত অংশ। তাহলে সি বেশি পাচ্ছে, তাহলে সি এর থেকে যদি বি টাকে বাদ দিই, মানে এই পুরো টার্মটা থেকে বাদ দিই, এই যে বাদ দিয়েছি 17/20 ইন্টু 10/21, মানে সি এর টাকাটা, সি এর অংশটা মাইনাস বি এর অংশ 17/20 ইন্টু 5/21 যদি বাদ দিই, তাহলে যত অংশ হবে সে অংশটা কত টাকার সমান, 391 টাকার সমান। তাহলে এখান থেকে 17/20, এখানেও 17/20 কমন নিয়ে নিচ্ছে, তাহলে এখানে 10/21, এখানে 5/21 পড়ে থাকছে। এই অংশটা সমান 391 টাকা। তাহলে 10/21 থেকে 5/21 বাদ দিলে 5-এর 21 পড়ে থাকছে, এই অংশটা সমান 391 টাকা।
এবার তাহলে এত অংশ, এই পুরো অংশটা সমান যদি 391 টাকা হয়, তাহলে এক অংশ সমান কি? তাহলে এই পুরোটাকে এটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে 391 কে এই পুরো পার্টটা দিয়ে ভাগ করছি, মানে উল্টে গুণ হবে। যা 17/20 ছিল, 20/17 গুণ হচ্ছে। 5/21 ছিল, 21/5 দিয়ে গুণ হচ্ছে। তাহলে কাটাকুটি দেখো, 391-কে 17 দিয়ে কাটলে 23 হয়। আচ্ছা, 5 দিয়ে 20-কে কাটছি, 4 হয়। তাহলে 23 × 4 × 21 গুণ করে দেখো, 23 × 4 × 21 গুণ করে 1932 হবে। তাহলে 1932 টাকা মোট লাভ হচ্ছে। এক অংশ, আমরা এক অংশ লাভ ধরেছিলাম, মোট লাভ এক অংশ ধরেছিলাম। দেখো, এই যে মোট লাভ আমরা এক অংশ ধরেছিলাম তো, তাহলে এক অংশ সমান কি বেরোচ্ছে? 1932 টাকা। তাহলে মোট লাভ হয়ে যাচ্ছে 1932 টাকা। এরপরের অঙ্কটা কি বলেছে? অমল বাবু 93,000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে পোস্ট অফিসে 3 বছর, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 5 বছর, সমবায় ব্যাংকে 2 বছরের জন্য এমন ভাবে ভাগ করে রাখলেন যাতে প্রত্যেক জায়গা থেকে প্রাপ্ত সুদের পরিমাণ সমান হয়। অমলবাবু কোথায় কত টাকা জমা রেখেছিলেন? মানে অমলবাবুর কাছে 93,000 টাকা ছিল। এবার ওই 93,000টাকে তিনটে পার্টে ডিভাইড করেছে। ধরে নিচ্ছি তিনটে পার্ট হচ্ছে P1, P2 আর P3 টাকা। এই P1 টাকাটাকে কোথায় রেখেছে? পোস্ট অফিসে রেখেছে 3 বছরের জন্য। এই P2 টাকাটাকে কোথায় রেখেছে? রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 5 বছরের জন্য রেখেছে। আর P3 টাকাটাকে ধরো সমবায় ব্যাংকে রেখেছে 2 বছরের জন্য। এরপরে রাখার পর যে সুদগুলো পাচ্ছে, সরল সুদগুলো, সেগুলোর পরিমাণ সমান হচ্ছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এরকম এত টাকা জমা রাখছে। তাহলে পি টাকাটাকে যদি 3 বছরের জন্য, আর সবকটাকে কত পার্সেন্ট সুদের, সরল সুদের হারে রাখছে? 5% সরল সুদের হারে। তাহলে পি টাকা থেকে কত টাকা সুদ পাচ্ছে? P1 টাকা থেকে, P1 টাকা থেকে পি ইন্টু টি, মানে 3 বছর, ইন্টু আর মানে 5 বছর বাই 100, এটা পাচ্ছে। আচ্ছা, P2 টাকা থেকে কত টাকা সুদ পাচ্ছে? P2 ইন্টু 5 বছর ইন্টু 5/100। P3 টাকা থেকে কত টাকা সুদ পাচ্ছে? P3 ইন্টু 2 বছর ইন্টু 5/100। এবার বলছে কি, সুদগুলো সব সমান পাচ্ছে, মানে এই ভ্যালুটা, এই ভ্যালুটা, এই ভ্যালুটা তিনটে সমান হবে। তাহলে দেখো 100 100 100 সব কেটে দিচ্ছে, 5 5 5 কেটে দিচ্ছে। তাহলে পড়ে থাকছে কি? P1 × 3, 3P1, 5P2 সমান 2P3। এগুলো সমান হচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে এই তিনটে সমান কে, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে P1 সমান কি হবে? K/3। P2 সমান কি হবে? K/5। P3 সমান কি হবে? K/2। তাহলে প্রশ্নানুসারে কি হচ্ছে? এই যে তিনটে P1, P2 আর P3, তিনটের যোগফল P1 P2 P3 কি ছিল? এই যে আমি বলেছিলাম যে 93,000 টাকা তিনটে ভাগে ভাগ করে, তাহলে তিনটেকে যোগ করলে তো 93,000 আসছে। তাহলে P1 P2 + P3 মানে 93,000। এবার P1 এর জায়গায় K/3, P2 এর জায়গায় K/5, P3 এর জায়গায় K/2, তিনটেকে যোগ করলে সেই 93,000 টাকাই আসবে। তাহলে এটাকে লসাগু করলে 3 5 আর 2 এর লসাগু হচ্ছে 30। তাহলে 3 10 30, তাহলে 10 কে, 5 6 30 মানে 6 কে, 2 15 30 মানে 15 কে, সমান 93,000। 10 + 6 + 15 মানে 31 কে বাই 30 সমান 93,000। তাহলে কে ইকুয়ালস টু কত? 93,000 ইন্টু 30 উপরে চলে গেল, আর 31টা নিচে চলে গেল। 93,000-কে 31 দিয়ে কাটলে 300 ইন্টু 30, তাহলে হয়ে যাচ্ছে কত? 9,000। এলে আমাদেরকে বার করতে হবে P1 P2 P3 কত। P1 সমান K/3, কে ইকুয়ালস টু কত? 9,000। তাহলে 9,000/3 মানে 3,000। P2 ইকুয়ালস টু কত ছিল? K/5, তাহলে 9,000/5 সমান 1,800। P3 ইকুয়ালস টু কত ছিল? K/2 মানে 9,000/2 মানে 4,500। এবারে আমরা পরের কোয়েশ্চেনে চলে আসছি, সমাধান করো। 3x - 5/3x + 2 সমান 2। এটা একদম সোজা অঙ্ক, এক্স এর মান বার করতে বলেছে। তাহলে এখানে কি করবে? লসাগু করবে, লসাগু করে বিয়োগ করবে। ঠিক আছে, এই পার্টটা এখানে 2 এর সাথে গুণ করলে যেটা হবে, এখানে 6x আসছে, কেটে দেবো। তাহলে এখানে 9x² - 9 সমান 0। 9টা কমন চলে যাচ্ছে, ওদিকে চলে গেলে x² - 1 সমান 0। তাহলে x² সমান 1, তাহলে x সমান +-1। এটা খুবই সোজা অঙ্ক। আচ্ছা, নেক্সট, যে এই যে 2-এর দাগের অঙ্কটা কি বলেছে? যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। তাহলে ধরে নিচ্ছি উচ্চতা হচ্ছে h, তাহলে ভূমি কি হবে? আচ্ছা, সরি সরি সরি, পুরোটা পড়ি। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষায় 18 বেশি। তাহলে ধরে নিচ্ছি উচ্চতা হচ্ছে h, তাহলে ভূমি কি? তার দ্বিগুণ। মানে দ্বিগুণ মানে 2h, তার অপেক্ষা 18 বেশি, মানে +18। দ্বিগুণ অপেক্ষায় 2h + 18, 18 বেশি। এবারে বলেছে কি, তার ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে 360। তাহলে উচ্চতা কত? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমি মানে কত? 2h + 18 ইন্টু উচ্চতা মানে কত? h, সমান সমান কত বলে দিয়েছে ক্ষেত্রফল? 360। তাহলে 360 লিখেছে। তাহলে এখানে কি হবে? এখানে গুণ করছি, হাফ ইন্টু h ইন্টু 2h মানে কি হচ্ছে?
টু টু কেটে যাচ্ছে, তাহলে এইচ ইন্টু এইচ, এইচ এর স্কোয়ার। এই দেখো প্রথমে কি হচ্ছে, হাফ ইন্টু টু এইচ, এই যে হাফটা আর এইচটা গুণ হচ্ছে, মানে হাফ ইন্টু টু এইচ, তার সাথে কত গুণ করছি, একবার টু এইচ গুণ করছি, একবার 18 গুণ করছি, তাহলে হাফ ইন্টু টু এইচ ইন্টু এইচ হচ্ছে, আবার হাফ ইন্টু এইচ ইন্টু টু এইচ হচ্ছে, আবার হাফ ইন্টু এইচ ইন্টু 18 হচ্ছে। তাহলে এটা এখানে কি হচ্ছে, টু টু কেটে যাচ্ছে, তাহলে এইচ স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস এখানে 2 দিয়ে 18 কে কাটছে 9, তাহলে 9h হয়ে যাচ্ছে, তাহলে এইচ স্কোয়ার প্লাস 9h সমান 360। 360টা এদিকে চলে আসলো, মানে হচ্ছে মাইনাস 360। এবার 360কে যদি আমরা ভাঙি, দেখো 36 কে ভাঙলে কি হবে, 4 9 36, আর এখানে 10 আছে, 10। এবার 4 কে ভাঙলে 2 ইন্টু 2, আর 9 কে ভাঙলে 3 ইন্টু 3, 10 কে ভাঙলে 5 ইন্টু 10। এখান থেকে দেখো যদি আমরা 3 আর 5 নিয়ে নিই, 15, তাহলে এখানে 15 পড়ে থাকছে, আর বাকি কত পড়ে থাকছে, 15 বাদে বাকি কত পড়ে থাকছে, 2 2 4, 4 3 12, 12 2 12, সরি 12 2 24, তাহলে 24 পড়ে থাকছে, আর এখানে 5 3 15 পড়ে থাকছে। 24 থেকে 15 বাদ দিলে কত হয়, 24 থেকে 15 বাদ দিলে সেই 9 আসে না, তাহলে এখানে 9 আছে। তাহলে আমরা এই 9h কে 24h মাইনাস 15h ভাঙতে পারি। তাহলে এখান থেকে এইচ স্কোয়ার প্লাস 24h থেকে এইচ কমন নিলে এইচ প্লাস 24, আর মাইনাস 15h মাইনাস 360 থেকে মাইনাস 15 কমন নিলে এইচ প্লাস 24। দু জায়গা থেকে এইচ প্লাস 24 কমন চলে গেল, তাহলে পড়ে রইলো কত, এইচ-15। তাহলে এইটা তো হবে না, এখান থেকে এইচ এর ভ্যালু কি হবে, -24 বলবো। উচ্চতা কোনোদিন মাইনাসে হবে না, তাহলে এইটাই হবে। তাহলে এইচ-15 সমান 0, এইচ সমান 15, তাহলে উচ্চতা সমান 15। এবার 7-এর দাগের 2 এর অঙ্কটা করে, ঠিক আছে। 7-এর দাগের 2 এর অঙ্কটা কি বলেছে, এ স্কোয়ার প্লাস, এটা বইয়ের অঙ্ক, একদম সোজা অঙ্ক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিয়াস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এ প্লাস বি ভ্যারিয়াস এ মাইনাস বি দেখাও। তাহলে এটা যেটা বলে দিয়েছে, তাহলে যদি দুটো সরল ভেদে থাকে, তাহলে আমরা দুটোর ভাগফল সমান কে ধরতে পারি, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এরপরে আমরা যোগ ভাগ করছি, তাহলে যোগ ভাগ করলে কি হবে, 2a² বাই 2b² সমান k+1 বাই k−1, যেখানে 2 2 কেটে যাচ্ছে, তাহলে a² বাই b² সমান ধ্রুবক হয়ে যাচ্ছে। এবার আমরা পুরো উভয় পক্ষকে রুট করে দিচ্ছি, তাহলে কি হবে, a/b সমান সমান √k1+1/k−1 হবে। ঠিক আছে, k−1। এবার এটাকে আমরা k+1/k−1 এর রুটটাকে k1 ধরে নিচ্ছি, যেটা একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা এটা ধ্রুবক পাচ্ছি। এবারে কি করছি, আবার যোগ ভাগ করছি, আবার যোগ ভাগ। এখানে কিন্তু এগুলো লিখতে হবে, ঠিক আছে, যোগ ভাগ। তাহলে a+b/a−b সমান k1+1 k1-1। তাহলে যখন দুটো রাশির ভাগফল যদি ধ্রুবক হয়, তাহলে দুটো রাশি কিন্তু পরস্পর কি হয়ে যায়, সরল ভেদে থাকে। তাহলে a+b ভ্যারিয়াস a-b আনসার, মানে প্রমাণিত। এরপরে 8-এর 1-একটা a/a:b সমান b/c হলে প্রমাণ করো a+b+c × a-b+c সমান a²+b²+c²। এটা খুবই সোজা অঙ্ক, এটা তোমার বইয়ে 93 পাতার, ঠিক আছে, যে তোমাদের সমানুপাতের যে অঙ্ক আছে, অনুপাত সমানুপাত, 93 পাতার 55 দাগের যে প্রয়োগটা সেখানে আছে। জাস্ট a/b সমান b/c সমান কে ধরে নেবে, তাহলে a সমান b কে আর b সমান c কে বেরোবে, তাহলে আহ, কি হবে, a সমান b কে আর b সমান c কে বেরোবে এখানে, তাহলে a সমান আরেকটা বেরোবে, তাহলে c k²। তাহলে a এর ভ্যালু c k² আর b এর ভ্যালু c কে বসাবে এখানে, আবার একবার LHS ধরে, একবার RHS ধরে, a এর ভ্যালু c k² আর b এর ভ্যালু c কে বসাবে, তাহলে দেখবে একই ভ্যালু আসছে, মিলে যাবে, একদম সোজা অঙ্ক। 14-এর 1-এর দাগের অঙ্ক, একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ। এবার বলছে যদি বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান মানে কত সংখ্যায় বেরোচ্ছে সেটা, ছোট গোলকটির আয়তনের সাংখ্যমানের সমান হয়, তাহলে গোলকটার ব্যাসার্ধ কত, ছোট গোলকের ব্যাসার্ধ কত। বলছে কি একটি বড় গোলকের ব্যাস ছোট গোলকের ব্যাসের দ্বিগুণ, তাহলে একটা বড় গোলকের ব্যাস যদি ছোট গোলকের ব্যাসের দ্বিগুণ হয়, তাহলে বড় গোলকের ব্যাসার্ধ ছোট গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ হবে। তাহলে ধরে নিচ্ছি ছোট গোলকের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে বড় গোলকের ব্যাসার্ধ কত হবে, 2r হবে। এবার আমাকে কি বলেছে, বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4πr², যেখানে r ব্যাসার্ধ, তাহলে 4π ব্যাসার্ধ মানে 2r² মানে 2r² মানে কি, 4r², 4 × 4 মানে 16πr²। তাহলে বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 16πr²। আবার ছোট গোলকের যে আয়তন, এটাও বলেছে ছোট গোলকের আয়তন কি করে বার করব, ছোট গোলকের আয়তনের সূত্র কি, গোলকের 4/3 ব্যাসার্ধের কিউব, তাহলে 4/3 ব্যাসার্ধ কত, আর ধরেছিলাম ছোট আর তার কিউব। এবার বলেছে কি দুটো সাংখ্যমান সমান, মানে 16πr² আর 4/3 এর কিউব সমান। এই যে সমান করে দিয়েছি, দেখো 4 দিয়ে 16কে কাটছি, 4, পাই পাই কেটে যাচ্ছে,
আচ্ছা, এখানে আর স্কোয়ার আছে, আর কিউব আছে, তাহলে এখানে আর কিউবকে যদি আর স্কোয়ার দিয়ে কাটি, তাহলে এখানে আর পড়ে থাকছে, এই যে আর পড়ে থাকছে। তাহলে আর আর এই তিনটা এখানে কিছু নেই, এখানে চার আছে, এখানে তিন আছে, তিনটা ভাগ ছিল, এদিকে গেল 12, গুণ হয়ে গেল 12, 4 3 12, তাহলে আর ইকুয়ালস টু 12 হয়ে যাচ্ছে আমাদের আনসার। তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ কত? আর ইকুয়ালস টু 12 একক। এরপরে আমরা একটা ভালো অঙ্কে চলে যাচ্ছি, 12 দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা খুবই ভালো অঙ্ক। 24 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা শঙ্কু আছে, ঠিক আছে, শঙ্কু আকৃতির ফ্লাক্স আছে। এর ভূমির ব্যাসার্ধের অর্ধেক ব্যাসার্ধ যুক্ত একটি চুঙাকৃতি ফ্লাক্সে জল ঢালা হচ্ছে। তাহলে ফলে চুঙাকৃতি ফ্লাক্সের জলতল কতটা উঠবে? মানে একটা বড় দেখে এরকম একটা শঙ্কু আছে এরকম, ঠিক আছে, এটা ছোট আঁকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু ম্যানেজ করে নিই। এরকম একটা শঙ্কু আছে, এটা একটু ফ্লাক্স, শঙ্কু আকৃতির ফ্লাক্স, এখানে জল ছিল কিছু। এবার বলছে কি, এর যে ব্যাসার্ধ আছে তার হাফ ব্যাসার্ধ বিশিষ্ট একটা চোঙ মাছ, ঠিক আছে, এর হাফ ব্যাসার্ধ বিশিষ্ট চোঙ। তাহলে এটার হাফ ব্যাসার্ধ বিশিষ্ট চোঙ একটা নিয়েছি। এবার তোমার মনে হতে পারে যে এর হাফ ব্যাসার্ধ বিশিষ্ট চোঙ তো ছোট হবে, এটাকে ধরে নাও এটা একটু বড় আছে, এখানে আঁকার জায়গা নেই সেই। তাহলে কি বলছে, একটা চোঙ, একটা শঙ্কু আছে, শঙ্কুর যে ভূমিতলের যে ব্যাসার্ধ তার অর্ধেক ব্যাসার্ধ বিশিষ্ট একটা চোঙ আছে। এবার শঙ্কুতে, ওই শঙ্কুটায় যতটা জল ধরে সেই জলটা আমি কি করছি, এই চোঙের মধ্যে ফেলে দিচ্ছি। এবার এই চোঙটা খালি ছিল না, এই চোঙটায় এতটা পর্যন্ত কিছুটা জল ছিল, ঠিক আছে। এবার শঙ্কুটার জল যখন এর মধ্যে ফেললাম, তাহলে নিশ্চয়ই জলতল কিছুটা উপরে উঠবে, ধরে নিচ্ছি এখানে জলতলটা ছিল, এখান থেকে এত দূর জলতলটা উঠেছে, এখান থেকে এত দূর জলতলটা উঠেছে, আমরা ধরে নিচ্ছি এক্স সেন্টিমিটার জলতল উঠেছে। তাহলে আমাকে জিজ্ঞেস করছে যে চোঙাকৃতি ফ্লাক্সে কতটা জলতল উপরে উঠবে, মানে এই এক্স এর ভ্যালুটা জিজ্ঞেস করেছে, কত সেন্টিমিটার জলতল উপরে উঠবে। তাহলে প্রথমে আমাদেরকে কি বের করতে হবে, এই যে চোঙটার মধ্যে কতটা আয়তনের জল ছিল, তাহলে শঙ্কুটার মধ্যে কতটা আয়তনের জল ছিল, শঙ্কুর আয়তনটা বের করতে হবে। শঙ্কুর উচ্চতা দিয়ে দিয়েছে 24 সেন্টিমিটার, শঙ্কুর ব্যাসার্ধ ধরে নিচ্ছে আমি আর সেন্টিমিটার, তাহলে শঙ্কুর আয়তন কি হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইচ মানে কত, 24, তাহলে 3 দিয়ে 24কে কাটলাম, 8 হলো, 8 পাই আর স্কোয়ার। তাহলে এই যে শঙ্কুটায় 8 পাই আর স্কোয়ার জল ধরে, সেই 8 পাই আর স্কোয়ারের আয়তনের জল এর মধ্যে ঢেলে দিয়েছি, তাই আমার আয়তন জলটা এখান থেকে এতটা, আবার এতটা জলের লেভেল এতটা উঠে গেছে, ঠিক আছে। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে কতটা উঠেছে, আমি ধরে নিচ্ছি যে এক্স সেন্টিমিটার জল জল উপরে উঠেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এক্স সেন্টিমিটার জল উপরে উঠেছে, ঠিক আছে, তাহলে এটাও একটা কি করছে, একটা চোঙ বানাচ্ছে না, মানে এখানে তুমি এই যে এটাকে একটা এঁকে নাও, তাহলে এটা একটা তো চোঙই তো বানাচ্ছে। তাহলে এই চোঙটার আয়তন আমরা হিসাব করবো, আর এই চোঙটার আয়তন কি হবে, যতটা জল ঢেলেছি মানে 8 পাই আর স্কোয়ার তার সমান হবে, তাই তো, কারণ এতটাই তো জল উপরে উঠেছে, এতটা আয়তন। তাহলে এই চোঙটার মধ্যে তার ব্যাসার্ধ কি হবে, এই চোঙটার ব্যাসার্ধ, এই যে চোঙটার ব্যাসার্ধটা, এই চোঙটারই ব্যাসার্ধের সমান হবে। এই ব্যাসার্ধটা কি বলেছে, এই যে চোঙটার, এই যে শঙ্কুটার যে ব্যাসার্ধ তার অর্ধেক, শঙ্কুর ব্যাসার্ধ কত ধরেছিলাম, আর ধরেছিলাম, তাহলে এর ব্যাসার্ধ কি হবে, r/2 হয়ে যাবে। তাহলে এই চোঙটার ব্যাসার্ধ কি হবে, r/2। এইবারে কি বলছে, তাহলে কত, তাহলে আর এর উচ্চতা কত, এর উচ্চতা হচ্ছে এক্স, তাহলে এর আয়তন কত হবে, এইটুখানি জলীয় জলের অংশটার আয়তন কত হবে, চুন আকৃতির জলের অংশটার আয়তন কত হবে, পাই আর স্কোয়ার এইচ, মানে পাই ব্যাসার্ধ মানে হচ্ছে r/2 তার হোল স্কোয়ার, এইচ মানে কত, উচ্চতা, কতটা উচ্চতা ধরবো, এইটুখানি, তাহলে এটা হচ্ছে এক্স। তাহলে হিসাব করলে কত, পাই r²/4 × এক্স। তাহলে এই যে এই আয়তনটা, যত আয়তনে জল ঢেলেছি সেটা সমান হবে, তাহলে 8 পাই আর স্কোয়ার সমান পাই r² x/4। তাহলে লিখলাম, পাই পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, তাহলে x/4 সমান 8। তাহলে 4 দিয়ে 8কে গুণ করছি, 4 8 32, তাহলে এই হয়ে যাচ্ছে আনসার। তাহলে কত সেন্টিমিটার, 32 সেন্টিমিটার জল উপরে উঠবে। এবারে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 2 মিটার লম্বা একটি আয়ত ঘনকাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার, তাই তো, সরি, বর্গাকার। তাহলে এই দেখো একটা আয়ত ঘনকাকার কাঠ রয়েছে, তার যে এই যে মুখটা বা প্রস্থচ্ছেদটা সেটা বর্গাকার, দেখেই বুঝতে পারছো। আচ্ছা, এখানে গোলকটা আমি এঁকেছি অন্য কারণে বলছি, ঠিক আছে, এটা গোলক নয়, এটা আমি পরে সার্কেল এঁকেছি, মানে এই যে জিনিসটা, এই যেটা এটা তো বর্গাকারই তো, এটা তো বর্গাকার। এবার বলছে কি, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য, মানে এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহু, এটা হচ্ছে কত, 14।
এবার বলছে কি উচ্চতা কত, 2 মিটার, সেটা 14 ডেসিমিটার বলেছে। 2 মিটার লম্বা, মানে এখান থেকে এটা 2 মিটার লম্বা, 2 মিটার মানে 20 ডেসিমিটার। আচ্ছা, এর মধ্যে এটাকে কাটবো, কেটে কি করব, সবচেয়ে কম কাঠ নষ্ট করে এই লকটা দিয়ে, মানে এই আয়তঘনকার কাঠটা দিয়ে, ঠিক আছে, একটি লম্ব বৃত্তাকার গুড়িতে পরিণত করতে হবে। মানে এখানে একটা সার্কেল তৈরি হবে, সার্কেল, আর এইরকম একটা কি তৈরি হবে, একটা চোঙ এরকম তৈরি হবে, মানে এটাকে কেটে এরকম একটা চোঙ তৈরি হবে, ঠিক আছে। তাহলে আমাকে বলছে এই যে চোঙটা তৈরি হবে তার আয়তন কত, এই যে কত ঘনমিটার কাঠ থাকবে, ঠিক আছে, গুড়িতে পরিণত করা হবে, তাতে কত ঘনমিটার কাঠ থাকবে, মানে এই চোঙটার আয়তন কত হবে, আর কত ঘনমিটার কাঠ নষ্ট হবে, মানে কতটা কেটে বাদ দেবে। তাহলে আমরা এখানে দুটো জিনিস করব, একটা হচ্ছে এই চোঙটার আয়তন বার করব, একটা হচ্ছে এই আয়তঘনকটার আয়তন বার করব, তারপরে কি করব, দুটোকে বাদ দিয়ে দেবো, তাহলে কতটা নষ্ট হবে কাঠ সেটা বেরিয়ে যাবে। তাহলে ফার্স্টে চোঙের আয়তন বার করবো। এবার দেখো এই যে বর্গাকার যে মুখটা হচ্ছে না, সেখানে সবচেয়ে বড় বৃত্ত যদি আঁকি, এখানে যদি সবচেয়ে বড় বৃত্ত আমি আঁকি, তাহলে এই বৃত্তটার ব্যাস আর এই যে বর্গক্ষেত্রের বাহু দুটো সমান হবে। বর্গক্ষেত্রের বাহু কত দিয়েছে, তাহলে এটা বর্গক্ষেত্রের বাহু দিয়েছে 14, তাহলে বৃত্তের ব্যাসও 14 হবে, তাই তো। তাহলে লম্বাকার গুড়ির ব্যাস সমান 14, তাহলে বর্গক্ষেত্রের যে ব্যাস সেটাও 14 হবে। তাহলে ব্যাসার্ধ কত হবে, তার অর্ধেক, মানে 7 হয়ে যাবে, 7 ডেসিমিটার। তাহলে আয়তন কত হবে, এটা এটা লম্বা কতটা, চোঙটা লম্বা কতটা, 20 ডেসিমিটার, আর ব্যাসার্ধ কত, 7 ডেসিমিটার। তাহলে আয়তন কত, পাই r²h, মানে পাই ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 20, 7 7 কেটে গেল, তাহলে 22 ইন্টু 7 ইন্টু 20, মানে 3080 ঘন ডেসিমিটার। এবার 3080 ঘন ডেসিমিটারকে মিটারে নিয়ে গেলে হাজার দিয়ে ভাগ করতে হয়, কি কেন, মিটার থেকে ডেসিমিটার 10 ঘর, 1 ঘর, তাই তো, মিটার থেকে ডেসিমিটার 1 ঘর। তাহলে ঘন ডেসিমিটার করলে 1 ঘর মানে কি, একের পিঠে শূন্য মানে 10, 10-এর কিউব মানে হাজার, তাহলে হাজার, তাহলে হাজার দিয়ে ভাগ করতে হবে ঘন ডেসিমিটার থেকে মিটারে আসতে গেলে। তাহলে হাজার দিয়ে ভাগ করতে হলে 3 ঘর দশমিক আগে আসবে, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, মানে তিনের পরে দশমিক বসবে, তাহলে 3.08 ঘন সেমিটার। আয়ত ঘনকার কাঠের আয়তন, আয়ত ঘনকার কাঠের আয়তন বের করতে গেলে কি করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে উচ্চতা হচ্ছে 20, দৈর্ঘ্য 14, প্রস্থও 14, তাহলে 20 ইন্টু 14 ইন্টু 14, মানে হচ্ছে 3920 ঘনমিটার। তাহলে কাঠের আয়ত ঘনকাকার কাঠ থেকে যদি আমরা ওই যে কাঠের গুঁড়ি মানে চোঙটা যদি আয়তন বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, নষ্ট হওয়া কাঠের আয়তন পাবো। তাহলে 3920 থেকে 3080 যদি বাদ দিয়ে দিই, তাহলে 840 ঘন ডেসিমিটার হয়। 3 ঘর আগে দশমিক নিয়ে গেলাম, তাহলে 0.84 ঘনমিটার কাঠ নষ্ট হয়েছে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের পুরো আজকে মডেল কোয়েশ্চেন পেপার 7, মডেল কোয়েশ্চেন পেপার 7-এর আমাদের পুরো সলিউশন আমরা এখানে দেখলাম, ঠিক আছে। এরকম আরো বিভিন্ন রকম কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো, বা তোমাদের যদি কোনো ডাউট থাকে কমেন্টে নিচে জানাতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ।